সৃষ্টিসুখের অডিও পডকাস্ট পড়াশোনায় আপনাকে স্বাগত। আজ রইল সৃষ্টিসুখ প্রকাশিত ল্যাডলি মুখোপাধ্যায়ের লেখা পাগলের সঙ্গে যাবি বই থেকে নির্বাচিত অংশ। পাগলের সঙ্গে যাবি, লেখক ল্যাডলি মুখোপাধ্যায়, ছবি সমিত রায়। যে গ্রামে শিশুরাও সুরে কাঁদে। বেশি দিনের কথা নয়, তখন প্যান্ডেমিক সবে তার ছায়া প্রসারিত করতে শুরু করেছে। সেই সময় 3 সহযোগীকে নিয়ে উড়ে গিয়েছিলাম রাজস্থান, সায়ন, অর্পণ আর কিশোর। এরা প্রত্যেকেই আমার পুত্রবৎ, কেউ 2-20, কেউ বা 1.5-20 বছরের ছোট, কিন্তু সকলেই সুদক্ষ কর্মী ও আমার ভাষায় তাগড়া। কাজটা কঠিন ছিল। সে সময় মরুপ্রান্তরে চলেছে দাবদাহ। এমত অবস্থায় ছবির শুটিং করা চারটিখানি কথা নয়। ইউনেস্কো ও রাজস্থান ট্যুরিজমের জন্য এই কাজ করতে প্রায় মাস 3 সময় নিয়েছিলাম। লাঙ্গা ও মাঙ্গানিয়ারদের ওপর এমন একটা ঐতিহাসিক কাজের দায়িত্ব দেওয়া ও আমার ওপর আস্থা রাখার জন্য এই প্রকল্পের প্রধান পরিকল্পক বন্ধুবর অমিতাভ ভট্টাচার্যকে কোনো পাতি ধন্যবাদ জানানোর জন্য এই লেখা নয়। এ লেখা লাঙ্গা শিল্পীদের সম্পর্কে সম্যক একটি ধারণা দেওয়ার জন্য। তো আসি লাঙ্গা জনগোষ্ঠীর কথায়। এরা আদিতে ছিল যাযাবর, পূর্বতন জিপসিদের উৎস থেকে আসা। পরবর্তীতে মরুপ্রদেশের নানা গ্রামে বসতি গেড়েছে। এদের পেশা শুধুমাত্র গান বাজনা। সিন্ধি সিপাহীরা এদের যজমান, অর্থাৎ এদের পৃষ্ঠপোষকতাতেই লাঙ্গারা জীবিকা নির্বাহ করত। বছরের পর বছর ধারাবাহিকভাবে এদের পারিবারিক অনুষ্ঠানে গান বাজনা করে তাদের মনোরঞ্জন করাই লাঙ্গাদের নিত্য কাজের অন্তর্গত। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে দেশ বিদেশে নানা অনুষ্ঠানের আমন্ত্রণ। এদের এক একজনের পাসপোর্ট দেখে অবাক হয়ে গেছি। বছরে 2বার, 3বার, কখনো কখনো 4বার পর্যন্ত বিদেশ ঘুরে আসে। লাঙ্গারা মুসলমান ধর্মাবলম্বী, কিন্তু সমস্ত ধর্মকেই তারা মান্যতা দেয়। আসি মূল প্রতিপাদ্যে। বার্মের জেলার এপাড়া ওপাড়ার মতো 2টি গ্রাম। একটার নাম বারনোয়া জাগির আর অন্যটি লাখেকিধানি। এখানে 250 শিল্পীর বসবাস, যারা প্রত্যেকেই অসাধারণ গান গায় অথবা যন্ত্র বাজায়। সারা পৃথিবীতেই এমত গ্রাম বিরল। এদের পূর্বপুরুষরা এই স্থানে একটি প্রশস্ত কুয়া আবিষ্কার করে এবং এখানেই বসতি স্থাপন করে। এখানে আমাদের ঘুম ভেঙেছে গানে, আবার রাত নেমেছে গানে গানে। আগেই বলেছি, এরা সারা পৃথিবী ঘুরে বেড়ায়, গান বাজনা করে, কিন্তু আর্থিক অবস্থা তেমন সুবিধার নয়। আর কাঠি তথা এজেন্টরাই অধিকাংশ টাকা পকেটস্থ করে। তো অপ্রত্যাশিতভাবে এখানে পৌঁছে দেখা হয়েছিল জনপ্রিয় বেশ কয়েকজন লাঙ্গা শিল্পীর সঙ্গে, যাদের অনেক আগে থেকেই চিনতাম। বিদেশে বেশ কয়েকবার দেখা হয়েছিল, বিশেষ করে ফরাসি দেশে। নাট্যব্যক্তিত্ব আরিয়ান মুশকিনের থিয়েটার দু শোলেতে, সেখানকার রাজস্থান ভবনে। এরা হল লাঙ্গা গুরু সরদার খান, বন্দু খান, নেক মোহাম্মদ ইত্যাদি। এরাও অবাক, হঠাৎ আমি এদের গ্রামে অতিথি। ফলে কাজের ফাঁকে পুরনো স্মৃতির ঝলক ও আড্ডা, আর স্বাভাবিক নিয়মেই এদের ঘরে ঘরে নিমন্ত্রণ। লাঙ্গারা খুব ভালো রান্না করে, তবে তেলের ব্যবহার অত্যধিক। মূলত এরা আমিষাশী। এখানে খাসি ও পাঁঠার মাংসের দাম কম। মুরগি এরা কদাচিৎ খায়, ডিম খায় না। আঞ্চলিকভাবে উৎপাদিত সবজি খায়, কের সাংরি। ভাত, ডাল ও বাজরার রুটি থাকে পাতে। অসম্ভব ভালো ঘি ও মাখন থাকে খাদ্য খাবারের সঙ্গে। তার পরিমাণে আমাদের চোখ কপালে উঠে যাবে। আর মধ্যাহ্নভোজের শুরুতে অপূর্ব ছাস, মানে ঘোল। এবার ফিরে যাই লাঙ্গা গানে। অনেকেই এদের গানকে সেমি ক্লাসিক্যাল বলে চিহ্নিত করেছে, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ বিপরীত। এদের গান হল লোকগান, যা পরবর্তীতে দরবারিতে প্রতিস্থাপিত হয়েছে, ব্যাকরণ তৈরি হয়েছে, গঠন ও নির্মাণের ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করেছে। কথায় কথায় সরদার খান লাঙ্গা বলেছিল, ক্লাসিক্যাল গান আমরা জানি না, আমরা ধারাবাহিকভাবে যা শুনে এসেছি তাই পরিবেশন করি। আমাদের গানে সেভাবে কোনো ব্যাকরণ নেই, আমরা রেওয়াজ করি না। এই যে আনন্দে গান করছি, এটাতেই চর্চা। অথচ লাঙ্গাদের গান আছে প্রতি প্রহরে,
যা সম্পূর্ণতই রাগাশ্রিত। লাঙ্গা গানে প্রধানত ব্যবহার হয় সিন্ধি সারেঙ্গি, খরতাল, করতাল নয়, দেশজ ঢোল, বাঁশি আর হারমোনিয়াম। এই গানে সুরের বৈচিত্র্য যেমন আছে তেমনই আছে তাল ছন্দের বিস্তার। গায়করা চড়া স্বরে ও খাদে অবলীলায় ওঠানামা করতে পারে দক্ষতার সঙ্গে। প্রতিটি গায়কের সুরবন্দনা আলাদা আলাদা। ভাব ও পরিবেশনার বৈচিত্র্য মুগ্ধ করে শ্রোতাদের। লাঙ্গার আর সুফি থেকে মীরা বা কবিরের ভজন, গণেশ বন্দনা থেকে বিয়ের গান, প্রকৃতি থেকে লোকপ্রেম সবই ঘুরিয়ে ফিরিয়ে গায়। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল, মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনের আনাগোনা বাড়ছে এই অঞ্চলে। নতুন প্রজন্মের শিল্পীরা তাতে খানিকটা প্রলোভিত হচ্ছে অর্থের কারণে। দুর্দান্ত কণ্ঠস্বর ও গায়কির কারণে এদের দিয়ে চলতি হিন্দি গান গাওয়ানোর জন্য বরাত দিচ্ছে, কেউ কেউ যাচ্ছেও। একাধিক যুবশিল্পী টেলিভিশনের রিয়ালিটি শোয়ের অনুষ্ঠানে গান গেয়ে এসেছে। হয়তো কিছুটা নামধামও হচ্ছে, কিন্তু এর ফলে ক্রমে নিজেদের ঐতিহ্য ও পরম্পরা নিপাত যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে একটাই আশার কথা, কলকাতার একটি সংস্থা bangla-natok.com ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখা যায়। লাগাতার কর্মশালার আয়োজন করে নতুন প্রজন্মের মধ্যে নিজেদের সংস্কৃতি সম্পর্কে উৎসাহিত করার চেষ্টা করছে। গুরুদের সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে একটা সেতু তৈরির অনিবার্য প্রয়াস ও যথার্থ প্রচেষ্টা। শুধু তাই নয়, শিশু কিশোরদেরও গুরুমুখী করে তাদের পথ দেখানোর ব্যবস্থা করা হচ্ছে কর্মশালার মাধ্যমে। বারনোয়া জাগির ও লাখেকিধানির দুই গ্রামে সুরেলা সঙ্গীতের সমারোহে জেগে আছে মাইলের পর মাইল মরুপ্রান্তর। ইতিউতি ঘুরে বেড়াচ্ছে উটের দল। মহিলারা বর্ণময় পোশাকে দৈনন্দিন কাজ সেরে নিচ্ছে। কচিকাচাদের দল ছুটে বেড়াচ্ছে, আর তাদের গান। 7-8 বছরের বাচ্চারাও অসাধারণ গান গায় এখানে, না শুনলে বিশ্বাস করা যাবে না। চড়া গলায় তারা গান ধরে, কখনো একক বা সমবেতভাবে। নিখুঁত গান করে তারা, নির্ভুল পর্দায় ছুঁয়ে যায় কণ্ঠস্বর। এইসব শিশু কিশোরদের নিয়েও একটা ছবি তৈরি করেছিলাম। তাদের প্রশ্ন করেছিলাম যে কিভাবে বা কার কাছে গান শিখেছ। তাদের সপাট উত্তর, সিখা নেহি, গানা এসেই আতা হ্যায়। নেক মোহাম্মদ লাঙ্গাকে জিজ্ঞেস করেছিলাম, এরা যে বলছে কখনো গান শেখেনি, কিন্তু এমন সব চড়া সুর, গানের কঠিন চলন না শিখে গাইছে কি করে? এটা কি আদৌ সম্ভব? লাঙ্গা গুরু নেক মোহাম্মদ হাসতে হাসতে বলে, গান তো আমিও শিখিনি। আমাদের পরম্পরা আর ঐতিহ্যের মধ্যেই সুর আছে, তাল আছে, কাউকে শিখতে হয় না। মায়ের পেটে থাকতে থাকতেই আমরা গান শুনছি। এরপর খানিকটা থেমে নেক মোহাম্মদ বলে, আমাদের সমাজে কাহাবত আছে, যে শিশু সুরে কাঁদে না সে লাঙ্গা সমাজের বাচ্চা হতেই পারে না। আমি এ কথা শুনে তো সম্পূর্ণ হতবাক। এমনও হয়? 2. যে গৌরখ্যাপাকে আমরা চিনি না। এ লেখা এই কারণে নয় যে গৌরখ্যাপা আমার 40 বছরের মন্দরিয়ার বন্ধু ছিল। এই কারণেও নয় যে আমি ওর ওপর লাগাতার কাজ করেছি, লিখেছি, ছবি করেছি একটার পর একটা। আসলে একটা প্রশ্ন মাথায় নিয়ে লিখতে বসেছি। এই নেট বিভ্রান্ত গার্বেজের যুগে একজন প্রকৃতি আদৃত আর্ত অস্তিত্বের কথা মানুষ কিভাবে জানবে? গৌরখ্যাপা কোনো কালই জনপ্রিয় বলতে যা বোঝায় তা ছিল না। শহর কলকাতার মঞ্চে তার কোনো ডাক ছিল না। সে ছিল প্রকৃতপক্ষেই মূলধারার সম্পূর্ণতই বিরোধী। তার ছিল এক দরদি ভক্তবৃন্দ, যারা প্রান্তিক, তা সে গ্রামেই থাকুক অথবা শহরে। নিরক্ষর থেকে ইন্টেলিজেন্সিয়া, তারা অধিকাংশই মার্জিনালাইজড। এদের আকৃষ্ট হওয়ার সবচেয়ে বড় দিকটা ছিল গৌরের উপস্থাপন। নিজের ভাবনা ও দর্শন চিন্তার সঙ্গে গৌর মিশিয়ে দিয়েছিল তার নিজস্ব রাজনৈতিক কাণ্ডজ্ঞান। সে কথায় পরে আসছি। একটা ভ্রান্ত ধারণার অবসন্ন ছায়া যেন ধীরে ধীরে গ্রাস করছে। যেমন ধরা যাক ইউটিউব সমাদৃত গৌরখ্যাপা, এর মধ্যে একাধ খণ্ড ওর ব্যক্তিক বিষয় এসে থাকলেও একটা তল না পাওয়া গৌর কিন্তু অনুপস্থিত থেকে গেল। সেই সব নেশাতুর গৌর আর খিস্তির গৌর,
বেসুরো গৌর আর অসহিষ্ণু গৌর দেখতে দেখতে মনে হচ্ছিল যে তবে কি ওর মৃত্যুর একটা যুগ পেরোতে না পেরোতে একটা আমূল ভুল দিকচিহ্নে হারিয়ে যাবে সে। গৌর কত বড় বাউল ছিল কি ছিল না তা নিয়ে গোল বাঁধানোর দরকার নেই। নিজের খিস্তি দিতে বা শুনতে ভালো লাগলে গুছিয়ে দিন ও শুনুন। কিন্তু গৌরের মতো একজন প্রকৃত খ্যাপাকে অকারণে খেপিয়ে নেশা করিয়ে এ কি ধরনের মনোরঞ্জন চলছে আজ যে তা ক্রমে সর্বত্র ছড়িয়ে পড়ছে। ওই যে লিখেছি যে গৌর জনপ্রিয় ছিল না, তথাপি ওর প্রতি আকর্ষণের বশে ওর ভক্ত বন্ধু অনুগত সংখ্যা নেহাত কমও ছিল না, তা ক্রমশ আরও বেড়েছে। গৌর মিথ হয়েছে নেশাখোর আর বাওয়াল কথা শিরোমণি হিসেবে এই নেট দুনিয়ায়। সেই টানেই পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রী, বেয়াক্কেলে মদারু, বাবুর বাড়ির ছেলেমেয়ে থেকে গাঁজাখোর, দিন জিজ্ঞাসু, খুদকাতর, দালাল, গানপিপাসু, উদ্বেলিত সমবেত সবাই। ফলে নেট কারবারে গৌর কোল পেয়েছে। সেই গৌর পপুলার, তাতে কোনো সমস্যাই নেই। কিন্তু এ কোন গৌর? 25 বছরের ছেলে গৌর সম্পর্কে বলছে, পুরোটাই মনের মাধুরী মিশিয়ে। সে কবে দেখল গৌরকে? তার জীবনের শুরুতেই তো গৌর চলে গেছে। একজনের সঙ্গে কথা হচ্ছিল তো বললাম, গৌরকে কখনো প্রাকৃতিক প্রয়োজনে ওর আসন থেকে উঠতে দেখেছ? কোনো জায়গায় সে একবার বসে পড়লে তা যদি তার পছন্দ হয় তবে সে আসন ছেড়ে গৌর 8-10 দিন নাই উঠতে পারে না, একবারের জন্যেও নয়। ওই যে লিখলাম, প্রাকৃতিক প্রয়োজনের কারণেও নয়। আমরা যারা ওর সান্নিধ্য পেয়েছি তারা কজন গৌরকে ঘুমোতে দেখেছি? এটা তার শরীর সম্পর্কে সম্যক জ্ঞান ও জীবনচর্চা থেকে উঠে এসেছে। এত কম খাওয়া দাওয়াতে কিভাবে একজন বেঁচে থাকে তা সত্যিই বিস্ময়কর। গৌর অপরিসীম নেশা করত, তা যেমন ঠিক তেমনি গৌরের দৈনন্দিন ছিল অতি পরিশ্রমের। গান ও কথা ছিল মুখ্য, যে কথার মানে মাত্রা এক ভিন্ন জগতের ইঙ্গিত নির্দেশ করে। এই কথাগুলো তো জানতে হবে, শুধু জয় গৌর বললেই হবে না। কবি দীপক মজুমদার বলেছিলেন, গৌর হল সিভিল সোসাইটির ডিসওরিয়েন্টেশনের বিরুদ্ধে গেরিলা ওয়ারফেয়ার। তার গানবাজনার দক্ষতা নিয়ে নতুন কিছু বলার নেই। গৌর ছিল একজন টোটাল মিউজিশিয়ান, সঙ্গীত যার কাছে আন্তর্জাতিক ভাষা। কলকাতার বালিগঞ্জি বাংলা সংস্কৃতির বৈঠকখানায় তার জায়গা হয়নি ঠিকই, হওয়ার কথাও নয়। কিন্তু দেশে ও বিদেশে সঙ্গীতজ্ঞদের কাছে তার একটা সবিশেষ জায়গা তৈরি হয়েছিল। যদিও বাংলার আমুদে মেইনস্ট্রিম মিডিয়ার হাটে বাজারে গৌর উল্লিখিত নয়। সেখানে বর্তমান নেটগোলকের ধাঁধায় যদি দেখা যায় যে একজন অসুস্থ মানুষকে নিয়ে মশকরা চলছে, প্ররোচিত করা হচ্ছে, তখন প্রশ্ন ওঠে, চিন্তিত হয়ে পড়ি। সাধারণত মানুষ চিনতে হলে, বুঝতে হলে তার সঙ্গে একটা যোগাযোগ স্থাপন যেমন করতে হয়, তার চেয়েও অধিকতর মনোযোগ দিয়ে একটা অন্তরঙ্গ সম্পর্কের আবহে ঢুকে পড়তে হয়। এ কথা আমি বলছি না, বড় বড় সাধুগুরুরা বলেছেন। এই মানুষ বলতে কোনোভাবেই এর মধ্যে মনের মানুষ বা অচিন মানুষ গোছের ভাবের আড়ম্বর নেই। এ নেহাতি সাধারণ অর্থে সহজ সাধারণ। গৌরকে জানতে হলেও ওই সহজিয়া পথ ধরতে হবে। ওর কথা শুনলেই বোঝা যায় এই বিশ্ব সংসারের তাবৎ কৌশল আর লেনাদেনার সে ঊর্ধ্বে। তথাপি দৈনন্দিন সমাজের প্রতিটি বিষয় সম্পর্কে তার বক্তব্য আছে। এমনকি জ্যোতিবাবু থেকে মমতা, জমি হাঙর থেকে নগরায়ন, চিকিৎসা ব্যবস্থা থেকে মুনাফা, সব নিয়েই সে বলবে। মানা না মানা তা শ্রোতাদের উপর নির্ভর করবে, তা নিয়ে গৌরের কিছু আসে যায় না। গৌর ছিল প্রতিষ্ঠান বিরোধী একজন স্মৃতিধর বাউল, যে হিন্দু মুসলিম সম্প্রীতির কথা থেকে ঋত্বিকা সত্যজিতের ছবি নিয়ে নিজের মতো করে বলে যেতে পারত। রবীন্দ্রনাথের গান গাওয়ার শেষে জীবনানন্দের উল্লেখ করত না পড়েই। সে ছিল অসাধারণ শ্রুতিধর। যেমন শত শত গান তার মনে থাকত, তেমনি কেউ কিছু বললেই তা শোনা ও মনে রাখার আশ্চর্য ক্ষমতা ছিল। কিন্তু এই নেট সাগরে ভেসে কেই বা তার খবর রাখছে? এতক্ষণ আপনারা শুনলেন সৃষ্টিসুখ প্রকাশিত ল্যাডলি মুখোপাধ্যায়ের লেখা পাগলের সঙ্গে যাবি বইয়ের অংশবিশেষ। এই বইটি পাওয়া যাচ্ছে সৃষ্টিসুখের ওয়েবসাইট www.সৃষ্টিসুখ.com
সৃষ্টিসুখ.com-এ। সেই সঙ্গে সৃষ্টিসুখের দপ্তরে, কলেজ স্ট্রিটে ও বাংলাদেশেও। প্রাপ্তিস্থানের বিবরণী ডেসক্রিপশনে রইল। ফিরছি আরেকদিন নতুন কোনো লেখা নিয়ে। সঙ্গে থাকুন, পড়াশোনা চলতে থাকুক।